দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, উঠেছে রাজনীতির সংস্কারের প্রশ্ন এবং সেখান থেকে নতুন একটা রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে বহু মানুষ। এবং সেই স্বপ্ন বাস্তবায়নে এরই মধ্যে সরকার একাধিক কমিশন করেছে এবং সেই কমিশন অন্তত ৪টি বা ৫টি তাদের রিপোর্টও জমা দিয়েছে। সেই সব সংস্কারের ভবিষ্যৎ এবং সংস্কারের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি রাষ্ট্র, রাজনীতি ও সংস্কার। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা আর আমার আজকের অতিথি অধ্যাপক আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কারে গঠিত যে কমিশন সেই কমিশনের চেয়ারম্যান। স্যার স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। জি স্যার, আমরা যখন কথা বলছি তখন এই অন্তর্বর্তী সরকারের প্রায় ৬ মাস, আর ৪-৫ দিন পরে ৬ মাস পূর্ণ হবে। একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ৬ মাস পরে যদি এসে আপনাকে মূল্যায়ন করতে বলা হয় যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কেমন আছে অথবা এই সরকারের পারফরমেন্স কেমন, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন বা কত নম্বর দিবেন আসলে ১০০-র মধ্যে? ধন্যবাদ। নম্বর দেওয়ার আগে যেটা বিবেচনা করা দরকার সেটা হচ্ছে যারা দায়িত্বে আছেন সরকার, তারা কি পরিস্থিতি মোকাবেলা করেছেন, শুরুটা আপনাকে আমাদের বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে যে ১৬ বছর ধরে একটা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানগুলো কার্যত ধ্বংস হয়েছে। আপনি জনপ্রশাসন বলুন, আইন শৃঙ্খলার বাহিনীগুলি বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু বাণিজ্য যদি দেখেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেখেন, তাহলে ওই জায়গার থেকে শুরু করার বেঞ্চমার্কটা হচ্ছে ওই জায়গায়। সেদিক থেকে গত ৬ মাসে সরকার যে সাফল্যটুকু আমি দেখি সেটা হচ্ছে যে এক ধরনের স্থিতিশীলতা তৈরি করতে পেরেছে। কারণ শুধুমাত্র যে ওই পুরনো দিনের ১৬ বছরের পরিস্থিতি মোকাবেলা করছে তা তো না, প্রতিদিন এক ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটি হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। দাবি দেওয়া ইত্যাদির বাইরেও আছে, আপনি যেগুলো আমরা হয়তো দৃশ্যত দেখতেও পাচ্ছি না, এরকম সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আছে। তো এগুলি তো মোকাবেলা করছেন, একটা স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছেন। তাতে বড় আকারে সাফল্য আছে, কিছু ব্যত্যয় আছে, অবশ্যই আছে। যেমন ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া উচিত ছিল, অর্থনীতির পরিস্থিতিটা আরও ভালো হওয়া উচিত ছিল। এগুলো হচ্ছে প্রত্যাশার দিক। চেষ্টাটা আছে, সাফল্য কিছু আছে, আবার সাফল্য কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয়ও আছে। আমি এইভাবে বিবেচনা করি, এটা হচ্ছে একটা দিক। কিন্তু সরকারের দায়িত্ব বিবেচনা করলেই যথেষ্ট হবে না, কারণ এটা কিন্তু আর 10টা সরকারের মতো নয়। আপনি যে ১০০ দিনের হিসাব করবেন, ৫০ দিনের হিসাব করবেন, ২০০ দিনের হিসাব করবেন, সাধারণত যেটা করা হয়, ধরুন একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার আসলো, আমরা ১০০ দিনের হিসাব করি। এই দায়িত্ব আসলে সমস্ত রাজনৈতিক শক্তির। এই সরকারের সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কি হবে না, গণতান্ত্রিক পথে অগ্রসর হওয়া যাবে কিনা। সেই বিবেচনায় আমি বলি যে সাফল্যের যতটুকু হিসাব তা সবটাই এই সরকারের নয়, তার অংশ তো হচ্ছে যারা রাজনৈতিক শক্তি তাদের। যতটুকু ব্যত্যয় তার অংশ তো আসলে রাজনৈতিক। এখন স্যার এই যে আপনি বলছেন, তার মানে একটা ঐক্যমত ৫ আগস্ট বা ৮ আগস্ট পর্যন্ত দারুণভাবে ছিল, এমনকি এই সরকারের প্রধান কে হবেন সেটি নিয়ে দ্বিতীয় কোনো নামও উচ্চারিত হয়নি, একটি নামে উচ্চারিত হয়েছিল, সেটি প্রফেসর ইউনূস। কিন্তু পরবর্তী সময়ে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও স্পষ্ট করে বললে বিশেষত বিএনপির সঙ্গে সরকারের কি খানিকটা দূরত্ব বেড়েছে বিভিন্ন ইস্যুতে? আমরা দেখেছি সরকার যখন কোনো সংকটে পড়ে তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে, তাদের সঙ্গে একটা ঐক্যমতের আওয়াজ উঠে। কিন্তু বাকি সময় কি বিএনপিকে আরেকটু কাজে লাগাতে পারতো সরকার, বা সেই জায়গায় কি কোনো গ্যাপ তৈরি হচ্ছে মাঝে মাঝে ইস্যু ভিত্তিক হলেও? বাইরের থেকে মাঝে মধ্যে সেটা মনে হয়। শুধু বিএনপির কথা আমি বলবো না, আমি বলবো যে রাজনৈতিক শক্তিগুলোর সাথে আরও বেশি ঘনিষ্ঠতা থাকলে কাজটা অগ্রসর হতে সহজতর হতো। এবং সেদিক থেকে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ আশা করা হয়েছে, প্রত্যাশা আছে। বিপরীতক্রমে রাজনৈতিক দলগুলি এখন যে সমালোচনা করছেন, সে সমালোচনাগুলো আমি বলবো ঠিকই আছে। সমালোচনা তো অবশ্যই করবেন, সমালোচনা করার জন্যই তো এত সংগ্রাম, তাই না? এত রক্তপাত, এত সংগ্রাম, সমালোচনা করবেন। কিন্তু পাশাপাশি যে ঐক্যটা বজায় রাখা, সেই ঐক্য বজায় রাখার দায়িত্বটা কেবলমাত্র দায়িত্বটা সরকারের উপর দেবেন না, এটা আমার অনুরোধ। কারণ হচ্ছে যে রাজনৈতিক শক্তিগুলোই তো আসলে ঐক্যটা বজায় রাখবেন, ঐক্যটা তৈরি করবেন। ভুল বোঝাবুঝি কি হতে পারে, হয়েছেও সম্ভবত। আমি যেহেতু সরকারের অংশ না, আমি সেটা বলতে পারবো না। আমি বাইরে থেকে যা দেখতে পাই, সেদিক থেকে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে
এক ধরনের যোগাযোগহীনতা তৈরি হয়েছে, এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এক ধরনের বোঝানোর ক্ষেত্রে তথ্যের ঘাটতি ঘটেছে। সরকার কি করছে, কমিউনিকেশন গ্যাপ। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপ। রাজনৈতিক দলগুলো কি আশা করেন, কিভাবে, দুদিক থেকে হয়তো এটা হয়েছে। কিন্তু এখন শুধুমাত্র সরকারের একটি বিশেষ দলের কথা, আপনি বিএনপির কথা বলেছেন, বিএনপি একটি বড় দল, সঙ্গত কারণে তাদের সাথে পাশাপাশি অন্য যে দলগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগটা সরকারের বাড়ানো দরকার। এটা আমি আগেও বলেছি, এখনও মনে করি। তবে আশা করা হচ্ছে সেটা হচ্ছে এক তো হচ্ছে যোগাযোগ তো অবশ্যই আছে, আমরা তো প্রায়শই দেখতে পাই, এবং আমি ধরে নিই যে অনানুষ্ঠানিক যোগাযোগও আছে, থাকাটাই স্বাভাবিক। একটি দেশ শাসনের ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি, অংশগ্রহণ তো জরুরি। তো সেদিক থেকে আগামীতে আমি আশা করছি এটা বাড়বে। কারণ হচ্ছে যে এখন যেই সংস্কার বিষয়ক যে কমিশনগুলো, তার প্রতিবেদনগুলো অনেকগুলি এসছে, বাকিগুলো আসবে, এটাকে কেন্দ্র করে আসলে এক ধরনের ঘনিষ্ঠ যোগাযোগ একেবারে জরুরি। এবং এটা হতেই হবে, এর কোনো বিকল্প আসলে আমার জানা মতো এর কোনো আর বিকল্প নেই। স্যার, বিএনপিও বিভিন্ন সময় এরকম ইঙ্গিত দেয়, জামাত এবং বিএনপি তারা দীর্ঘদিনের সহযাত্রী, তারা আন্দোলন সংগ্রামে একসঙ্গে ছিল, একটা জোট ছিল। কিন্তু এখন বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপিরও কারো কারো অভিযোগ জামাতকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা, অথবা সেই সূত্র ধরে জামাতের সঙ্গে বিএনপিরও একটা দূরত্ব তৈরি হয়েছে বলে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আপনার মনে হয় কিনা? হ্যাঁ, দূরত্ব অবশ্যই তৈরি হয়েছে। এই দূরত্বটা কিন্তু এই যে 5ই আগস্টের পরে হয়েছে তা না, আপনি খেয়াল করে দেখুন, আগের থেকে এই দূরত্বটা তৈরি হচ্ছিল। এবং দূরত্ব তৈরি হওয়ার রাজনৈতিক কারণও তো আছে। রাজনৈতিক কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে যখন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আসলে তাদের যেই মানে মিত্র, সেই মিত্রগুলো ভিন্নভাবে তারা সাজিয়ে তুলবেন। আপনি খেয়াল করে দেখুন 2023 সালের অক্টোবর মাসের পরিস্থিতি, সেই সময় বিএনপি, তারও আগে যে 6 মাস ধরে বিএনপি, অর্থাৎ 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত যে আন্দোলনের প্রচেষ্টাটা তারা চালান এবং সারা দেশে যে বিভিন্নভাবে তাদের সমাবেশগুলো করেন, সেখানে কিন্তু বিএনপি এককভাবেই তাদের প্রচেষ্টা চায়। তার মানে দূরত্বটা আপনি ওই অর্থে আগের থেকেই ছিল। কারণটা কি, রাজনৈতিক অবস্থানের দিক থেকে বিএনপি একটা ধারাবাহিকতায় এক ধরনের একটা ধারা তারা অ্যাডপ্ট করেছিলেন, যেটার সঙ্গে তারা জামাতকে যুক্ত করতে চান নাই, অথবা জামাত যুক্ত হতে চায়নি। তো এখন যেটা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বা দৃশ্যত অনেকেই অভিযোগ করছেন, যে জামাতের উপস্থিতি, তো রাজনৈতিক দল হিসেবে জামায়াতের উপস্থিতি বিচিত্র না। আপনি বিএনপির সাথে সখ্যের কথা বলছেন, আমরা তো ইতিহাস না আওয়ামী লীগের সঙ্গে সখ্যের কথাও বলতে পারি, এই তো। কিন্তু সেই সমস্ত চেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে পরিস্থিতি, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বা জোট তারা চেষ্টা করবেন যে এই পরিস্থিতিতে তাদের যে অবস্থান সেটা শক্তিশালী করা। কারণ হচ্ছে যে একটা আপনার ট্রানজিশনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। এই ট্রানজিশনে একটা বড় জিনিস তৈরি হয়েছে কি, একটা রাজনৈতিক ভ্যাকুয়ামও কিন্তু তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটা আসলে কে কিভাবে ওই জায়গাটা নিতে পারে, সেই চেষ্টাটা আছে। তো সেদিক থেকে জামায়াতের উদ্যোগ আছে। আবার জামায়াতের আচরণের ক্ষেত্রে অনেক কিছুই আপত্তিকর আছে, যেগুলো যেই জায়গাগুলো জামাতকে আসলে খোলাসা করতে হবে, অবশ্যই খোলাসা করতে হবে, এবং সেক্ষেত্রে তারা পারছেন কিনা সেটা প্রশ্ন। শুধু জামাতের ক্ষেত্রে না, অন্যদের ক্ষেত্রেও আছে। বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন তো থাকবেই রাজনৈতিক দলের ব্যাপারে। সেই প্রশ্নগুলোকে সামনে রেখেই আসলে আমি এক ধরনের নতুন রিঅ্যালাইনমেন্ট দেখতে পাই। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যেহেতু ভবিষ্যতে খুব 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 দূর ভবিষ্যৎ তো না, খুব আশু ভবিষ্যতে একটা নির্বাচন হবে, এবং প্রত্যেকটা দল চাইবে ওই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে। ফলে যে যার অবস্থানটা স্পষ্ট করছেন এবং শক্তিশালীও করবে। হ্যাঁ, শক্তিশালী করার চেষ্টা তো করবেনই। সেক্ষেত্রে স্যার, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে 91 থেকে আমরা নির্বাচনের যদি ভোটের হিসাব দেখি, তাতে জামাত ইসলামের ভোট 3 থেকে 8-9% ভিতরে, বড়জোর 10% ভিতরে সীমাবদ্ধ ছিল। সেক্ষেত্রে জামাতের জনপ্রিয়তা কি বাড়ছে, বা অনলাইনে তাদের যে উপস্থিতি এবং তাদের যে প্রবল উপস্থিতি এবং সভা সমাবেশে প্রচুর মানুষের জনসমাগম, এটিকে নানাভাবে ব্যাখ্যাও করা হয়, ফলে সেটি বিষয়ে আপনার মূল্যায়ন কি? অনলাইনের উপস্থিতি দিয়ে বিবেচনা করাটা একটু বিপজ্জনক। কারণ হচ্ছে কি জানেন, অনলাইনে আপনি আপনার গোষ্ঠীর কাছে দাঁড়িয়ে, এবং অ্যালগোরিদমের কারণেও আর কি, আপনি আসলে কার কাছে রিচ করেন, আপনি আপনার লোকজনের, আপনার বন্ধু বান্ধবের কাছে, এই আমার সার্কেলের কাছে। এটা নিয়ে তো ধরেন অনেক সমালোচনা আছে, ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন রকম সমালোচনা আছে, সঙ্গত কারণে আছে। অতএব অনলাইনের উপস্থিতি, সেটা ফেসবুকই বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, তার বাইরে ওয়েবসাইট ইত্যাদি বলেন, সেগুলিকে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে সেটা ডিটারমাইনিং হয়ে ওঠে, আমি তা মনে করি না।
প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী আরও বেশি শক্তিশালী হয়েছে কিনা। গত ধরুন 1 দশকেরও বেশি সময় ধরে জামায়াতে ইসলামী বিভিন্ন রকম চাপের মধ্যে থেকেছে, নিপীড়ন মোকাবেলা করেছে, সাংগঠনিকভাবে তারা বিভিন্ন কৌশলও অবলম্বন করেছে। সকল কৌশল সকলের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা আরেক আলোচনা। এখন তারা যেহেতু প্রকাশ্যে সুস্পষ্টভাবে তাদের অবস্থান বলতে চাইছেন, আমি যেটা দেখি যে তারা সেগুলো বলার চেষ্টা করছেন, কিছু লোকের মনোযোগ আকর্ষণ করছেন। জনসভায় উপস্থিতি শেষ পর্যন্ত কি নির্বাচনী ভোটে রূপান্তরিত হয়? সব দলের ক্ষেত্রে, শুধু জামাতের কথা বলছি না, শুধু বিএনপির কথা বলছি না, হয় কি সেটার কোনো প্রমাণ কিন্তু নেই। ফলে এখনকার পরিস্থিতিতে আমরা সব দলের ক্ষেত্রেই কিন্তু সমাবেশে একটা বড় রকম উপস্থিতি দেখতে পাই। তার অন্যতম কারণ রাজনৈতিক দলগুলো কথা বলার সুযোগ পায়নি। এখন বলছেন লোকে যখন যায় তারা ভীত হয়ে যান না, এক্ষুনি একটা পুলিশি হামলা হবে কিনা, রাত্রেবেলায় এসে তা ধরে নিয়ে যাবে কিনা, এই দিক থেকে যাচ্ছেন। ফলে শুধুমাত্র এখনকার পরিস্থিতি দিয়ে আগামীতে ভোটের হিসাব করবেন না। আরও একটা কথা বলি আপনাকে আমি, ধরুন আমার হিসাব অনুযায়ী ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব বড় ভুল হবে। রাফলি ধরেন 14 মিলিয়ন নতুন ভোটার যুক্ত হবে, অ্যাটলিস্ট 14 মিলিয়ন ভোটার যুক্ত হবে আমার হিসাব অনুযায়ী। ডেমোগ্রাফির হিসাবটা যদি আমি করে 1,40,00,000। তারা কোথায়, তারা কীভাবে যুক্ত হবেন? গত 3টে নির্বাচনে, 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা ভোট দেননি, এদের অনেকের সাথে অনেক মানে হচ্ছে খুব ছোট আকারে হলেও, আমি যখন গত বছর আমি 24-এর গণ অভ্যুত্থানের আগেও যখন আমি ঢাকায় একাধিকবার এসেছি, তরুণদের সাথে কথা বলতে, অনেকে ভোটার তালিকাভুক্ত হননি। ভোট তো হবে না, ওদের কথা হচ্ছে ভোট তো হবেই না, যে ভোট হবে সেখানে আমি তালিকাভুক্ত হলে আপনি ভবিষ্যতে যদি অবাধ নির্বাচন হয় আমরা তালিকাভুক্ত হব। তো এই যে 14 মিলিয়ন, তারা যাবেন কোথায়? তারপরে হচ্ছে আপনি হিসাবে যদি বলেন রাজনৈতিক দলগুলো রিঅ্যালাইনমেন্ট হলে ভোটারও তো শিফট হয়। তো এখনই নির্বাচনের এইসব হিসাবের মধ্যে যাওয়াটা, মানে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালিও বলেন এবং আপনি যদি ট্রেন্ড হিসেবে বলেন, ইটস টু আর্লি। এখনই হিসাব টিসাব না করা ভালো। জি স্যার, নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম গঠনের একটা চেষ্টা চলছে এবং সম্প্রতি প্রফেসর ইউনূসও সেটার প্রয়োজনীয়তার কথা বলেছেন, এবং যেটা বলেছেন সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাত্রদের উদ্যোগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে দলটি গঠিত হচ্ছে তার প্রতি এক ধরনের তার নৈতিক সমর্থনও বোঝা যায়। প্রশ্নটা হচ্ছে যে সরকারে ছাত্রদের 3জন উপদেষ্টা আছে, সেটা নিয়ে অনেক সমস্যা বা বিএনপির পক্ষে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন। ফলে এটাকে কেউ কেউ এক ধরনের কোট আনকোট কিংস পার্টিও বলার চেষ্টা করছেন। সরকারের সমর্থনে বা মদদে যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয়, সেগুলোর ভবিষ্যৎ আসলে আমাদের দেশে আমরা এখন পর্যন্ত ভালো দেখি নাই। সেক্ষেত্রে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যদি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম করে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে? জাতীয় নাগরিক কমিটি দল হিসেবে যদি ইমার্জ করে, যেটা তারা চেষ্টা করছেন, সেটা করাটাই স্বাভাবিক। তারা একটা বড় আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন, তাদের কিছু রাজনৈতিক প্রশ্ন আছে, রাজনৈতিক দাবি আছে, রাজনৈতিক পরিকল্পনা আছে, তাই তো? যেমন ধরুন 3রা আগস্ট যখন 1 দফার দাবি দেওয়া হয়, তখন কিন্তু একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, তাই তো? তাহলে ওইটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষার জায়গা, যে তারা সেটা করতে চান এবং সেটা ঘোষিত। হ্যাঁ, এটা ঘোষিত। তারা এমন নয় যে তারা বলেছেন যদি কেবলমাত্র ব্যক্তির অপসারণে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাটা অপসারণ করতে চাই। এগুলো তো তাদের রাজনৈতিক অবস্থান। তো রাজনৈতিক অবস্থান তখনকার পরিস্থিতিতে তারা আন্দোলনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করেছেন। শেখ হাসিনার পতন এবং পলায়নের ঘটনা ঘটেছে। এখন তারা রাজনৈতিকভাবে যদি সেটা এগিয়ে নিতে চান, তাদের দল করতে হবে। এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। এখানে শুধুমাত্র আপনার সোশ্যাল গ্রুপ হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে এটা কাজ হবে না। তাদেরকে দল করতে হবে। তারা যদি দল করার, এবং দল যে কোনো রাজনৈতিক দল করার তো চ্যালেঞ্জেস আছে, তাই না? আপনাকে জনগণের সমর্থন নিতে হবে, এসে করতে হবে। তো এটা হচ্ছে একটা দিক। আপনি কিংস পার্টির কথা বলছেন, তো কিংস পার্টি অবশ্যই টিকবার কোনো কারণ নেই। কিংস পার্টির ব্যাপারে আগ্রহ থাকে না। আমি এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যদি হয় সেটা আমিও সমর্থন করব না, যে কোনোভাবে। এখন যারা ছাত্ররা আছেন, তারাও তো বলেছেন যদি রাজনৈতিক দল করেন তারা যুক্ত থাকবেন না। হ্যাঁ, তারা এখন পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। তারা মানে যে নতুন দল করা হচ্ছে, ফলে আমি আশা করছি যে তারা যদি যুক্ত হন তারা সরকারে থাকবেন না।
প্রফেসর ইউনূসের বক্তব্যকে আমি যেভাবে দেখি, তিনি তার দিক থেকে বোঝার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন যে এরকম একটা পরিস্থিতিতে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান সহজতর হবে বা গ্রহণযোগ্য হবে তিনি মনে করছেন। এটা মনে করতে পারেন। এতে প্রত্যক্ষ সমর্থনের কিছু আমি এখন পর্যন্ত লক্ষ্য করিনি। কিন্তু এটা আবারও বলি যে সরকারের প্রত্যক্ষ সমর্থনে কোনো রকম রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী। জি স্যার, সেক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রফেসর ইউনূস একটা টাইম ফ্রেমই দিয়েছেন, বলা যায় ডিসেম্বর ওনার প্ল্যানে অথবা জুন। সেটি নিয়ে তারপরেও বড় রাজনৈতিক দলগুলো আরও দ্রুত নির্বাচন চায়। এই বাস্তবতায় ধরেন এই সরকারটি যেহেতু গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না, এবং তারা যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা আগেই বলেছে, আপনিও বলছিলেন, ফলে সে জায়গায় নির্বাচনটা আসলে কবে নাগাদ হতে পারে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে কি দলগুলোর সঙ্গে সরকারের বা নির্বাচন কমিশনের বিরোধটা আরেকটু স্পষ্ট হতে পারে? নির্বাচনের আগে কিছু কাজ তো আছে, সেগুলো শেষ করতে হবে। প্রফেসর ইউনূসও যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিছু কিছু সংস্কার করে অথবা অনেক কিছু সংস্কার করে, কিন্তু সব সংস্কার করে না, কিন্তু কারণ সব সংস্কার করা যাবে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী, আরও একটু সময় লাগবে, আর কিছু কিছু প্রক্রিয়াগত কারণেই সম্ভব হবে না। তো এখন আপনি নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন কিভাবে? একটা তো হচ্ছে লজিস্টিক্যাল আসপেক্ট, ভোটার তালিকা তৈরি করতে হবে, আপনার এলাকাগুলো ঠিক করতে হবে, কারণ গত দুটো নির্বাচনে এলাকাগুলো যেভাবে সীমানা তৈরি করা হয়েছে সেগুলো একেবারে ভয়াবহ রকমভাবে ব্যক্তির পছন্দ অনুযায়ী অমুককে জেতাতে হবে, এরকমও তো আছে। ঢাকার কাছাকাছি ধারেই আছে একটা কনস্টিটিউয়েন্সি আমি খুব ফলো করেছি, 3 জেলার থেকে ভাগ করে নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করা হয়েছে একজনকে জেতানোর জন্য। তো এগুলি ঠিক করতে হবে, এগুলি একটা খুবই জরুরি। তো পাশাপাশি যেগুলো, সেটা হচ্ছে যে কতগুলো বেসিক জায়গায় আপনাকে কিছু হাত দিতে হবে, যেগুলি এখন করা যায়, সব করা যায় না, কিছু করা যায়, সেগুলো করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে কমিটমেন্টের জায়গা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যারা সাফার করেছেন, আমি বারবার বলি যে গত 16 বছরে সাফার তো করেছেন সব পলিটিক্যাল পার্টি, সব দলের কর্মীরা সাফার করেছে। বড় দল হিসেবে বিএনপি বেশি করেছে, জামাত একভাবে করেছে, কিন্তু সকলেই করেছে। আপনি গণতন্ত্র মঞ্চ বলেন, ওই যে ধরুন এবি পার্টি বলেন, কিংবা ধরেন ছোট বড় বাম দল, সকলের ভিপি নূরের পার্টি, তারাও তো সাফার, গণঅধিকার পরিষদ, তারা তো করেছেন না। তো ফলে তারা তো বুঝতে পারছেন যে এই ব্যবস্থাটার কতগুলি জিনিস বদল না করলে হবে না, এবং তার একটা বড় অংশ হচ্ছে সংবিধানের মধ্যে। তাহলে এই সমস্ত বিষয়ে কিছু ঐকমত্য তৈরি করে ফেলতে হবে। কে ক্ষমতায় যাবেন সেটা বড় কথা না, প্রত্যেকের কমিটমেন্টটা আছে। এই কমিটমেন্টের জায়গাটা আসলে নির্বাচনের আগেই তৈরি করতে হবে। তারপরে সেই কমিটমেন্টটা আপনি কি করে সকলের কাছে পৌঁছাবেন, জনগণের কাছে তাদের সম্মতি আগে নেবেন না পরে নেবেন, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা নিয়েও রাজনীতিবিদরা একভাবে ঐকমত্যে আসতে পারেন অথবা পারেন না। তো আমার কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন যদি বলে কেউ দ্রুত করা দরকার, এই বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই, যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। কিন্তু যত দ্রুতর জন্য কি আগে আমরা করতে চাই, দেখতে চাই, আমরা বলতে আমি বোঝাচ্ছি রাজনৈতিক শক্তিগুলি কি চাই সেটা আগে সিদ্ধান্ত নিন, যেগুলো আমরা করে ফেলি, এগুলির ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, তারপর একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই। জি স্যার, আপনি সংবিধান সংস্কারের জন্য যে কমিশন, সেই কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করলেন, লাখখানেক মানুষের সঙ্গে সেটি নিয়ে কথা বলেছেন। সেই কমিশনের বেশ কিছু সুপারিশ নিয়ে নানান আলোচনা, খুব সহজ সরল কিছু আলোচনা আছে যে আপনি দেশের নাম বদলে ফেলার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে একটু বলি, দেশের নাম বদলে ফেলার কেউ কোনো চেষ্টা করেনি। আমি আসবো, এবং এর পাশাপাশি বিচারক নিয়োগ, বহুত্ববাদের নামে আসলে আপনি কি করছেন, আবার রাষ্ট্রধর্ম থাকছে, এরকম বেশ কিছু বিতর্কেরও জন্ম হয়েছে সেই আলোচনা থেকে। সবচেয়ে বড় যে বিতর্ক, এই কমিশনের রিপোর্ট বাস্তবায়ন কে করবে, এবং সেটার জন্য যদি রাজনৈতিক দলগুলোকে আপনি অনবোর্ড না করতে পারেন যারা ক্ষমতায় আসবে, তাহলে তো আসলে পুরো প্রচেষ্টাই ভেস্তে যেতে পারে। সেই প্রসঙ্গে আপনার ব্যাখ্যা শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, রাষ্ট্র রাজনীতি ও সংস্কার নিয়ে কথা বলছি আমরা, প্রফেসর আলী রিয়াজ আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য যে কমিশনটি গঠিত হলো, এটাকে সংবিধান সংস্কার কমিশন বলছে। একটু আগে একজনের লেখা পড়ছিলাম, উনি বলছেন সংস্কার করার অধিকার তো আসলে এই কমিশনের নাই, আপনারা সুপারিশ করতে পারেন। ফলে এই নামটি কতখানি সঠিক, সেই প্রসঙ্গে আপনার কোনো ব্যাখ্যা আছে? এটাকে কি আমরা সুপারিশ কমিশন বলা দরকার ছিল, বা তাতে কি আসলে কিছু যায় আসে?
কিছুই পার্থক্য হতো না। সংস্কার কমিশন আমরা যে আপনি যদি আমাদের টার্মস অফ রেফারেন্স, শুধু আমাদের নয়, যতগুলি সংস্কার কমিশন হয়েছে প্রত্যেকেরই যে সংস্কারের প্রস্তাব দেয়, টার্মস অফ রেফারেন্স যেটা আমাদের যে দায়িত্ব, সেখানে বলা হয়েছে সুপারিশ দেওয়া হবে। ফলে নামের বিতর্ক সংস্কার বলা উচিত ছিল কিনা সুপারিশ কমিটি বলা উচিত ছিল, তাতে কি মৌলিক পার্থক্য তো আমাদের দায়িত্বে? স্যার, বাংলাদেশের যে আমাদের যে সাংবিধানিক নাম, সেই নাম পাল্টে ফেলছে আলী রিয়াজের কমিশন, এরকম অনেক ফেসবুক স্ট্যাটাস দেখেছি। নাম কেন পাল্টাচ্ছেন আসলে, বা আদৌ পাল্টাচ্ছেন? না, আমরা পাল্টাচ্ছি না বাংলাদেশের নাম। কেউ কেউ তো বলছে দেশের নাম পাল্টে দিয়ে। দেশের নাম পাল্টে দিব কি করে? দেশের নাম তো বাংলাদেশ। বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, রক্তে কেনা দেশ, এটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত দেশ, তার আগের থেকে এই দেশ বাংলাদেশ, এটা কেউ বদলাচ্ছে না, কেউ এরকম কথা ভাবেও নেই। যারা ভাবছেন তাদের মাথায় আছে কিনা আল্লাহই মালুম, আমাদের মাথায় কখনো আসেনি সংবিধান সংস্কার কমিশন। আমরা কি বলেছি? আমরা বলেছি বাংলাদেশের সাংবিধানিক নাম যেটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা ঠিক আছে, এটা অনুবাদটা ঠিক নেই। বলা হয়েছিল গণপ্রজাতন্ত্রী, তার মানে প্রজা, গণপ্রজাতন্ত্রী। আমরা সেই জায়গায় বলছি জনগণতন্ত্রী বাংলাদেশ, অনুবাদটা বদলানো হয়েছে। রিপাবলিক শব্দটার অর্থ করা হয়েছিল প্রজাতন্ত্র, আমরা কিন্তু রিপাবলিকে রেখেছি, কারণ রিপাবলিক এটা তো মনার্কি না, এটা রিপাবলিক। তো রিপাবলিকের বাংলা কি? অন্যত্র আমরা একটা বাংলা দেখি সাধারণতন্ত্র বলে, আমরা সেটা না বলে নাগরিকতন্ত্র বলেছি, যে আসলে আমরা সকলে নাগরিক, সকলে। ফলে ধরুন যারা বলছেন যে বাংলাদেশের নাম বদলে দেওয়া হয়েছে, বাংলাদেশের নাম কেউ বদলে দেওয়া হচ্ছে না, সাংবিধানিক নামও বদলানো হয়নি। সাংবিধানিকভাবে ইংরেজি নামের একটা আমরা মনে করি যথাযথ অনুবাদ আমরা সুপারিশ করেছি। জি স্যার, সংবিধানের যে 4টা মূলনীতি ছিল, 72-এর সংবিধানের কথা বলা হচ্ছে, আপনি একটু আগে মুক্তিযুদ্ধের কথা বললেন, একটা বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটা অর্জিত। ফলে সেই 4 মূলনীতি পাল্টে আপনার 5টা মূলনীতি সংযুক্ত করছেন, তার ভিতরে গণতন্ত্র আগে থেকেই ছিল, সেটি থাকছে। ফলে এই পরিবর্তনটার নেপথ্যের কারণ কি? এবং আরেকটা জিনিস আমি জানতে চাই যে বহুত্ববাদ শব্দটা দিয়ে আপনারা আসলে কি বোঝাতে চাইছেন? গণতন্ত্র থাকা মানেই তো সেখানে বহুত্ববাদ বাই ডিফল্ট চলে আসার কথা। এখানে দুটো প্রশ্ন, দুটো আলাদা করে বলি। মূলনীতির বিষয়টা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র, যা প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রথম সংবিধান, সেখানে কি ছিল আমাদের মূলনীতি? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এটা ছিল প্রতিশ্রুতি, সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, তাই তো আমাদের প্রতিশ্রুতি ছিল। আমাদের যে নিশ্চিত করা হয়েছিল যে এই লক্ষ্যকে সামনে রেখে, তাই তো, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করছি। 72 সালে সেটা সংবিধানে থাকলো না কেন, এটা আমাকে একটু প্রশ্ন করেন। বাংলাদেশের সংবিধান, প্রথম সংবিধানের মূলনীতি 72-এর সংবিধানে তো থাকলো না। যে রক্তক্ষয়ী যুদ্ধ, যে প্রাণনাশ, যে গণহত্যার মুখোমুখি হয়ে তার যে আদর্শ, সেটা বাতিল করার গণপরিষদ কেন বাতিল করলো আমাকে একটু প্রশ্ন করতে দিন, তাই তো। আমরা সেটা ফিরিয়ে এনেছি। আমাদের প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা মনে করি প্রতিষ্ঠা করা উচিত। আমরা তো আর করছি না, আমরা পরামর্শ দিতে পারি, সুপারিশ করতে পারি। এটা হচ্ছে 3টা, সে কারণে ওই জায়গায় 3টাকে যুক্ত করা হয়েছে, বলা হয়েছে এটা 71-এর মুক্তিযুদ্ধের যদি আপনি আদর্শ বলেন, ওই 3টা কিন্তু হচ্ছে আদর্শ, তাই তো। স্পিরিটটা যদি দেয়, তাহলে আমরা ওই স্পিরিটে ফিরে যাচ্ছি। এই বাকি যেটা, সেটা হচ্ছে আপনি বলছেন যে বাকি যেগুলো ছিল, বাঙালি জাতীয়তাবাদের মধ্যে এক ধরনের শভিনিজম আছে, সকলে বাঙালি না, বাংলাদেশ শুধু বাঙালির রাষ্ট্র নয়, তাই না, বিভিন্ন অর্থেই তা নয় আর কি। এই যে শভিনিজম, সেটা থেকে বেরোতে হবে। সমাজতন্ত্রের বাস্তবতা আমি জানি, এটা নিয়ে আলাপ করার কিছু নাই আসলে। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে, আবার অন্য দিক থেকে আপনি যদি দেখেন, এই যে 4 মূলনীতির কথা বলা, এই 4 মূলনীতি 1972 সালে যখন সংবিধান লেখা হচ্ছে, সংবিধানে নির্ধারিত হয়নি, তখন একটি রাজনৈতিক দল ফেব্রুয়ারি 1972 সালে বলছে যে এই 4টা হচ্ছে তাদের নীতি, এবং সেই 4টাকে তারা রাষ্ট্রীয় নীতি মনে করছেন, একটি রাজনৈতিক দল। তাহলে আপনি যখন এটা ইনক্লুড করছেন একটি রাজনৈতিক দলের আদর্শ, এবং এই 4 মূলনীতি হচ্ছে ভিত্তি,
কিসের ভিত্তি আপনি খেয়াল করে দেখুন, এই 4 মূলনীতির ভিত্তিতে আমরা একাধিকবার বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেখেছি। এটা আমি যদি এটাকে বলি যে 72 সালে এই 4 নীতি আসলে একটি রাজনৈতিক দলের আদর্শ ছিল এবং এটাকে মুজিববাদ বলে ব্যাখ্যা করা হয়েছিল, তাকে ইনক্লুড করেছিলেন, এবং পরবর্তী সময়ে জনগণের আন্দোলন যেহেতু ওই আদর্শকে রিজেক্ট করেছে, ফলে সংবিধানে তো তার প্রতিফলন থাকার কথা, তাই না? একদিকে হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতিফলন দরকার, বাংলাদেশের মানুষ যেটা রিজেক্ট করেছে সেটা বাদ দেওয়া দরকার। তো এই দুটো বিবেচনা আপনি খেয়াল করলে দেখবেন যে এই 4টা থাকে না। পরিষ্কার। আমরা গণতন্ত্র, অনেকে বলে গণতন্ত্র তো রাখলেন, গণতন্ত্র রাখার বিষয় না। বাংলাদেশের মানুষ 72 সাল থেকে সংগ্রাম যেটা করেছে সেটা গণতন্ত্রের সংগ্রাম। প্রতিবার আপনি 90 বলুন, আপনি 2024 বলুন, আজকে 2024 সালের আন্দোলনের স্পিরিট যদি আপনি দেখেন, মানুষ কথা বলতে চেয়েছে, মানুষ গণতন্ত্র, তাহলে গণতন্ত্র থাকতে হবে। শেষ প্রশ্ন যেটা এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, বহুত্ববাদের প্রশ্ন। বহুত্ববাদ মানেই বা আসলে কি স্যার, মানে প্রায়োগিক অর্থ কি? প্রায়োগিক অর্থটা হচ্ছে আমরা সকলের প্রতি সমান সম্মান প্রদর্শন করে অংশগ্রহণ করব। অনেকে বলছেন ধর্মনিরপেক্ষতা নিয়ে বহু রকম আলোচনা আছে, বিতর্ক আছে, একাডেমিক্যালি আছে। আমি সেই একাডেমিক আলোচনায় যারা উৎসাহী তারা যেতে পারেন, কিন্তু এইখানে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এটা একটা ওয়েপেনে পরিণত হয়েছিল, পলিটিক্যাল ওয়েপেনে। সেখান থেকে আমরা বেরোতে চেয়েছি। তার চেয়ে বড় কথা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আপনি যখন বলেন, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনি ধর্মীয় বিবেচনাটাকে প্রাধান্য দেন। আমরা বলছি যে আসলে শুধু ধর্মের বিবেচনা নয়, বাংলাদেশ আসলে বহু জাতির দেশ, বহু সংস্কৃতির দেশ, বহু মতের দেশ। তাহলে সবাইকে আপনি কি করে আনবেন? সকলকে সমান মর্যাদায়, রাষ্ট্রের কাজ হচ্ছে সমান মর্যাদায়। আপনি চাকমা হন, মারমা হন, গারো হন, বাঙালি হন, অবাঙালি হন, আপনি সমান মর্যাদায় থাকবেন। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান, নারী হন, পুরুষ হন, আপনি সমতলে থাকেন, আপনার সকলকে। এই যে বৃহত্তর সেই জায়গাটা আমরা স্যার, তাই যদি হয় তাহলে রাষ্ট্রধর্ম আবার যখন ইসলাম আপনি অব্যাহত রাখছেন, সেইটা এটার সাথে খানিকটা কন্ট্রাডিক্ট করে বলে কেউ কেউ মনে করছেন। এ ব্যাপারে কিন্তু যেমন ধরুন বাংলাদেশের আদালতও বলছে যে এটা কন্ট্রাডিক্ট করে না। তদুপরি হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষ আমাদেরকে বলছেন যে এটা রাখার জন্য, ফলে সেগুলো তো আছেই। আরেকটা জিনিস কি জানেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রধর্ম থাকার অনেক দেশেই আছে, কিন্তু আমি সংকটঙ্ক বলতে পারি, কিন্তু সবচেয়ে এই দেশে বাংলাদেশে যে রাষ্ট্রধর্ম যখন করা হয়, আপনি দেখুন 1988 সালে রাষ্ট্রধর্ম করা হতো হোসেন মাহমুদের সাথে 8ম সংশোধনী। তার একটা অংশ আদালত বাতিল করলো, আরেকটা অংশ এই অংশটা কিছু করলো। তারপরে কে ক্ষমতা এসছে বলুন? আওয়ামী লীগ, বিএনপি, জোট, আওয়ামী লীগের জোট, তারপরে তত্ত্বাবধায়ক সরকার। কেউই তো বলছে না যে এটা পরিবর্তন করতে হবে। আপনি দেখুন 88 সালের পর তো প্রচুর সংবিধান সংশোধনী হয়েছে, তাই তো? না, কেউ স্যার কেন বলছেন সেটিও আপনি জানেন, কারণ এটার সঙ্গে অনেক স্পর্শকাতর বিষয় জড়িত। তো তাহলে সেই বিবেচনা শুধু স্পর্শকাতর বিষয় জড়িত বলেই তো করছে না, তার মানে হচ্ছে এটা একটা রাজনৈতিক বাস্তবতা, ভোটের বাস্তবতা, এটা রাজনৈতিক বাস্তবতা। তো সেই রাজনৈতিক একটা সংবিধানের সুপারিশ আমরা করছি, সেই রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে কি সুপারিশটা করা সম্ভব হবে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সুপারিশ করেছি, আমরা কি সুপারিশ করেছি? আমরা কিছুই আমরা করছি না। তার অর্থ কিন্তু এই নয় যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে কিছুই করতে পারবেন না, আমরা কিন্তু তার পথ তো বেঁধে দেইনি। আমাদের সুপারিশে আমরা বলছি যে অবস্থা, তাই না? স্যার, এই বিচারপতি নিয়োগ বিশেষ করে উচ্চ আদালতের, সেটি নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। আমরা জানি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন অ্যাক্টিভ, এরপরেও আবার সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের একটা বিধান রাখার চেষ্টা করা হচ্ছে, সেটা কেন? এবং এতে করে কি পেশাদার আইনজীবীদের বদলে যারা জুডিশিয়াল সার্ভিসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অন্যান্য পদে কাজ করেন, তাদের কি বিচারক হওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে গেল কিনা? দুটো জিনিস কিন্তু আলাদা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো অ্যাপয়েন্টমেন্ট দেয় না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে সেটা রাষ্ট্রপতি পাঠাতে পারেন। রাষ্ট্রপতি কোনো কারণে যদি জানেন যে কোনো বিচারকের ব্যাপারে অভিযোগ আছে, তাহলে তিনি পাঠাবার পরে এইটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটা তদন্ত করে দেখবে, তদন্ত করে রাষ্ট্রপতিকে জানাবেন, রাষ্ট্রপতি সেই মতে ব্যবস্থা গ্রহণ করবেন।
আবার যেটা হতে পারে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি কোনো অভিযোগ পান, তাহলে যেটা হবে তারা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠান যে আমরা এরকম অভিযোগ পেয়েছি, তো আমরা কি তদন্ত করতে পারি কিনা। রাষ্ট্রপতি যদি অনুমতি দেন তো আমরা একটা জিনিস করেছি, প্রস্তাব করেছি, সেটা কি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল চাইলে এইরকম জিনিস সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে রেফার করতে পারবে এটা। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি কারো ব্যাপারে এই ধরনের তদন্ত শুরু করে, সেটা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলকে জানাতে হবে এবং জানালে তারা বিবেচনায় রাখবেন যে এরকম একটা প্রক্রিয়া চলছে। ফলে এটা হচ্ছে একেবারেই রিমুভাল প্রসেস, এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রসেস না। আচ্ছা, আর অ্যাপয়েন্টমেন্ট প্রসেস যেটা বলা হচ্ছে, সেটা করা হচ্ছে কী কারণে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে যে আইনগুলি করার কথা ছিল সেগুলো করা হয়নি, না করার ফলে ব্যক্তিগত পছন্দ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাই না। এবং এমনকি মানে আপনার ধরেন অ্যাডিশনাল জাজেস ইত্যাদি সমস্ত কিছু মিলেই তো আমরা দেখতে পেয়েছি যে কিভাবে রাজনৈতিক বিবেচনায় লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো সেটা আপনি বন্ধ করবেন কি করে? সেটা বন্ধ করার জন্য একটা স্বচ্ছ প্রক্রিয়া দরকার। সেই স্বচ্ছ প্রক্রিয়াটাই হচ্ছে আসলে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এবং সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সকলে জানতে পারবেন যে কীভাবে আবেদনও করা যাবে। আপনি যদি মনে করেন আমি বিচারক হওয়ার যোগ্য, আমি যদি ওই সমস্ত শর্ত পূরণ করি, তাহলে আমি আবেদন করব, বিবেচনা করা হবে, স্বচ্ছতা তৈরি হবে। স্যার, সংসদের বা সরকারের মেয়াদ 5 বছর থাকলে কি সমস্যা? আপনারা কেন 4 বছর করতে বলছেন? 4 বছর করতে বলার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদে থাকার ফলে ক্ষমতার মানে ব্যাপারে এক ধরনের মোহ তৈরি হয়। সেটা 1 বছর কমালে কমে যাবে? আশা করা হচ্ছে যে তাতে করে দীর্ঘমেয়াদে না থাকার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে মানে ক্ষমতার অপপ্রয়োগের প্রবণতাটা কমবে। কিন্তু একদম 4 বছর করার কারণে অকস্মাৎ সমস্ত কিছু সকলেই ক্ষমতার অপপ্রয়োগ বন্ধ করে দেবেন, আমরা কিন্তু তা বলছি না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যদি আপনি ক্ষমতার অপপ্রয়োগের একটা পথ, এটা আমরা তো আরও বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি, বিভিন্ন রকম সুপারিশ করেছি। এর মধ্যে 4 বছর হচ্ছে একটা পার্লামেন্টের সময় এবং প্রাইম মিনিস্টারের সময়। যেমন প্রাইম মিনিস্টারের পাওয়ার আমরা লিমিট করার জন্য 2 টার্মস লিমিটটা করেছি। আমরা বলছি যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না, সংসদীয় দলের নেতা হতে মানে সংসদ নেতা হতে পারবেন, এগুলি আমরা বলছি। এবং আপনি পার্লামেন্টের মধ্যে আমরা বলছি যে আপনার যেই কমিটিগুলো আছে, স্ট্যান্ডিং কমিটিগুলো বিরোধী দল, ফলে বিভিন্নভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হয়েছে। তারই একটা অংশ হিসেবে বলা হচ্ছে যদি আপনি টাইমটা কমিয়ে আনতে পারেন, তাহলে সম্ভবত প্রত্যাশিত যে দীর্ঘমেয়াদে না থাকার কারণে অ্যাবিউজের টেন্ডেন্সিটা কমবে। জি স্যার, এই যে ধরেন আপনারা যে প্রস্তাবগুলো করছেন, এগুলো দেখতে, শুনতে বা জানতে খুবই দারুণ, কিন্তু এটা বাস্তবায়ন আসলে করবে তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা পার্লামেন্ট লাগবে। এবং আমার মনে আছে আপনি যেদিন রিপোর্ট জমা দেন 7 তারিখে, সেদিনই বিএনপির একজন সিনিয়র নেতা আমার এই অনুষ্ঠানে এসে বলছিলেন যে প্রফেসর আলী রিয়াজের প্রস্তাবগুলো খুবই ভালো, কিন্তু সেটা সুন্দর করে তালাবদ্ধ করে এখন রেখে দিতে হবে ফাইলবন্দি করে, নির্বাচিত সরকার এসে সেই ডিসিশন নেবে। ফলে সেই বিষয়ে আপনারা পরের যে স্টেপে যাচ্ছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে ধরেন যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েও যদি আপনার মনে আছে 90-এ 8 দল 7 দলের যে জোট, তারাও 3 জেলো জোটের যে রূপরেখা, সেক্ষেত্রে ঐক্যমত হয়েছিল প্রকাশ্যেই, কিন্তু সেটি তারা বাস্তবায়ন করেনি। ফলে সেই সংস্কার শেষ পর্যন্ত কতখানি হবে, আপনি আশাবাদী কিনা, সেই প্রশ্নের উত্তর শুনবো। তার আগে দর্শক আবারও বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আমরা কথা বলছি প্রফেসর আলী রিয়াজের সঙ্গে। স্যার, আপনি এই আপনার কমিশনের সুপারিশগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তার আগে আপনি যেটা বলছিলেন যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না, এই প্রস্তাবটা আসলে কতখানি বাস্তবসম্মত? আমরা বলছি ধরেন যদি বিএনপি সংসদের নির্বাচনে জিতে, তাহলে স্বভাবতই খালেদা জিয়া অথবা তার দলের যিনি প্রধান, হয়তো বা তারেক রহমান, তারাই সংসদীয় দলের প্রধান হবেন। ফলে সংসদীয় দলের নেতাই তো সচরাচর নির্বাহী বিভাগের প্রধান হন। ফলে এইটা উনি যখন ছেড়ে দেবেন, তখন যিনি হবেন প্রকারান্তের তিনিই তো আসলে সংসদটাকে পরিচালনা করবেন। এই প্রস্তাবগুলো কি খুবই ইউটোপিয়ান মনে হচ্ছে? না, ইউটোপিয়ান মনে হচ্ছে না। একটু প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার সংসদীয় দলের প্রধান হবেন, পার্লামেন্টারি পার্টি। কারণ পার্লামেন্টারি পার্টি লিড না করলে ওনাকে তো প্রেসিডেন্ট রিকোয়েস্ট করবেন না যে আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে ওইটা ঠিক আছে। আমরা বলছি সংসদ নেতা না হওয়ার জন্য, আমরা বলছি যে রাজনৈতিক দলের নেতা না হওয়ার জন্য। এটা দুটো কারণে বলা হচ্ছে। একটা যে আপনি যখনই পাওয়ারটা এতটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, আনডেমোক্রেটিক বিহেভিয়ারটা স্বাভাবিক, অগণতান্ত্রিক আচরণটা স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে যে আপনি তো দলের নেতাও তৈরি করবেন,
তাই না? আপনি যে একটি বিশেষ দলের কথা, বিএনপির কথা বলেন, একটা সংবিধান তো একটা দলের কথা বিবেচনা করে তৈরি হতে পারে না। তো তৈরি হওয়ার পরিণতি তো আমরা দেখেছি। আপনি যে অনেকে বলেন যে ৭২ সালের সংবিধান, দেখেন ৭২ সালের সংবিধান আজকে পর্যন্ত বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের কোনো পথ আছে? পথ নাই। তার কারণটা জানেন তো? কারণটা আমরা বুঝতে পারি এবং ২-৪ জায়গায় ২-১ জন বলেওছেন। সেটা হচ্ছে ৭২ সালের সংবিধান তৈরি করার সময় বিবেচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান হবেন প্রধানমন্ত্রী, তাকে আবার রিমুভ করার ক্যাপাসিটি কি? তো আমরা তো কোনো দলের বিবেচনা করে কোনো সংবিধান তৈরি হতে পারে না। সেটা এখনকার ক্ষমতায় আছেন, ক্ষমতায় নেই। এটা ইউটোপিয়ান না এই কারণে, এটা অন্যত্র হয়। আপনি অন্যান্য ওয়েস্টমিনিস্টার স্টাইল সেটা দেখবেন দুটোই আছে। তো ফলে এটা সম্ভব। আর এতে করে পার্টিতে একটু ডেমোক্রেটাইজেশন এবং পার্টিগুলিকে, আমি যেটা বলি রাজনৈতিক দলগুলি এটা এমব্রেস করা উচিত। এমব্রেস করা উচিত কারণ কি জানেন? তাতে তাদের দলের মধ্যে অনেক নেতা তৈরি হবে, ভবিষ্যৎ নিশ্চিত হবে, তারাই হয়তো আরও বেশি ক্ষমতায় থাকতে পারবে। স্যার, এই যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য এবং সেখানে যদি সামরিক বাহিনী রাষ্ট্রপতির আওতায় থাকে, তাহলে সেক্ষেত্রে ধরেন দলগুলো হয়তো ভাগ করে নিবে। মানে এখন যিনি হয়তো প্রধানমন্ত্রী হতে আগ্রহী, তিনি হয়তো তখন রাষ্ট্রপতি হবেন। ফলে তাতে কি খুব মৌলিক পরিবর্তন হতে পারে? হতে পারে, হতে পারে। প্রধান হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা আমরা বলছি যে রাষ্ট্রপতি মানে সর্বাধিনায়ক, এটা তো আছে সংবিধানে, তিন আমরা বাহিনীর টাচ করি না। কিন্তু আমরা নিয়োগগুলি নিয়ে যাচ্ছি, প্রস্তাব করেছি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এনসিসিতে নিয়ে যাচ্ছি, যেখানে আপনি রাষ্ট্রপতি তো থাকছেনই, প্রধান বিচারপতি থাকছেন, প্রধানমন্ত্রী থাকছেন, উচ্চ কক্ষের স্পিকার থাকছেন, নিম্ন কক্ষের স্পিকার থাকছেন, বিরোধী দলের যিনি নেতা নেত্রী তিনি থাকছেন, উচ্চ কক্ষের ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের, নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার থাকছেন, এর বাইরেও একজন লোক থাকছেন, তাই তো? তো তাহলে হচ্ছে ওইখান থেকে কিন্তু এই ৩ বাহিনীর প্রধানের অ্যাপয়েন্টমেন্টটা হবে, আলোচনা করে হবে। আমরা সবসময় মানে আমাদের অতীত অভিজ্ঞতা খুব খারাপ, তো সেই জন্য ভাবি সবসময় বোধ হয় এক ধরনের কলহের মধ্যেই যুক্ত হয়ে পড়বে। আমি তো আশাবাদী যে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, আমাদের কমিশনও আশাবাদী। কি সেটা হচ্ছে যে সকলে মিলে বসে আলাপ আলোচনা করে জাতীয় স্বার্থে যেটা সঠিক হবে করবেন, সেটা করবেন। জি স্যার, এই যে নিম্নকক্ষের মোট আসনে ন্যূনতম 10% তরুণ তরুণী রাখার বিধান এবং ন্যূনতম বয়স 21 বছর করা, আপনার যে স্টুডেন্টটা 3rd ইয়ারে পড়ে তার মানে ছাত্র অবস্থায় ওনারা এমপি হবেন, এইটা কি কেবলই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য এটা করা? মানে এমপি আর কোন কোন দেশে 21 বছরে হওয়া যায় আসলে? আচ্ছা, অনেক দেশেই আছে, 17-18 বছরও আছে, সেটা সমস্যা না। কাউকে, আবারও বলি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা কারোর জন্য সংবিধান লেখা হতে পারে না। আমাদের প্রস্তাবে সেটা নাই। আমরা কেন বলছি যে হলে তরুণদের, বাংলাদেশের ডেমোগ্রাফিকটা লক্ষ্য করুন, যে বিশাল সংখ্যক তরুণ, আপনি তাদের রাজনৈতিক প্রক্রিয়া আনবেন কি করে? একটা পথ তো থাকতে হবে। প্রতিবার তাদের কাছে আমরা আশা করব যে দেশে অন্যায় অবিচার হলে তারা রাজপথে গিয়ে প্রাণ দেবেন। এটা কোনো গণতান্ত্রিক রাজনীতির প্রক্রিয়া হয়? বারবার দেখুন, আপনি 90-এর আন্দোলনের কথা তো আমরা জানি যে ছাত্রদের নেতৃত্বেই শেষ পর্যন্ত সেটা হয়, সকল রাজনৈতিক দল অংশ। 24-ও তাই। এর অতীতে আপনি যদি শুধু 24-এ না, আপনি মানে সব আন্দোলন, 69 আন্দোলন দেখুন, বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের প্রধান জায়গা তরুণরা। তো তরুণরা রক্ত দেবেন, তরুণরা প্রাণ দেবেন, তরুণরা অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু আইন প্রণয়ন প্রক্রিয়া তাদের আপনি রাখতে চাচ্ছেন না কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর আমরা যখন বললাম যে ধরুন, আমরা অনুরোধ করেছি 10%, আমরা কিন্তু এটাকে বাধ্যতামূলক করছি না, আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা বিবেচনা করুন যে 10% আপনারা দিতে পারেন কিনা। আর কারণ কি? কারণ হচ্ছে যে ভবিষ্যতের নেতৃত্ব আপনি কোথায় তৈরি করবেন? আপনি যে 3rd ইয়ারের কথা বললেন, তো 3rd ইয়ারই বলেন, 4th ইয়ার বলেন, তরুণ নেতৃত্ব তো ওইখান থেকে তৈরি হবে, তাই না? বিশ্ববিদ্যালয়ের সংসদে, ছাত্র সংসদগুলোকে যদি দেখেন, ছাত্র সংসদগুলিতে ওখানে নির্বাচন করছেন না, তো 1st ইয়ারের স্টুডেন্টরা করে, সেটাতে আপনার আপত্তি থাকছে না, আমার আপত্তি থাকছে না। হঠাৎ করে শুধু সংসদে গেলে আপত্তি কেন? তারা রাজনীতিটা শিখুন, তারা অংশগ্রহণ করুন, তাদের ভয়েসটা তো থাকতে হবে। তারা ভবিষ্যৎ কিভাবে দেখেন? আজকে ধরুন আমার বয়স, আপনি তো তরুণ, আমার বয়স থেকে আমি বাংলাদেশকে বা পৃথিবীকে যেভাবে দেখি, যার বয়স 20 সে তো আরও অন্যভাবে দেখে, সে ভবিষ্যৎটা দেখতে পারে যে এইটা হবে, টেকনোলজি এই চেঞ্জ। আমরা সেই জন্য বলছি, বুঝতে পেরেছেন, যে 21 বছর হলে
এখন অকস্মাৎ 300 সদস্য কি বা 400 সদস্য 21 বছর হবে নাকি? না, হবে তো নিশ্চিত না। হবে না। জি, তারপর স্যার আরেকটা আলোচনা বা সমালোচনায় বলি যে অনেক বেশি, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস আসলে যা যা ভাবেন বৈশ্বিকভাবে বা ব্যক্তিগতভাবে সেটি ইমপ্লিমেন্ট করার একটা বড় কাজ এই কমিশনগুলো করছে। যেমন ভোটারদের বয়স উনি 17 বছর করার কথা বলছেন, আপনারাও বয়স কমাচ্ছেন, ফলে এই দুটোর সাথে কি কোনো আন্তঃসম্পর্ক কোনো আছে? আন্তঃসম্পর্ক নেই, আমাদের সাথে এই নিয়ে কোনো কথাই হয়নি। উনি যা যা ভাবেন সেগুলি বাস্তবায়ন করার আমি আমাদের কমিশনের পক্ষ থেকে বলতে পারি। একটা বাক্য উনি আমাকে বলেন নাই, আমাদের কমিশনকে বলেন নাই, যেটা আমি ভাবছি ভেবে দেখতে পারেন, ভেবে দেখতে পারো। একটা বাক্য আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলি, সংবিধান সংস্কার কমিশনের কাজের ব্যাপারে দু একটা কথা যেটা জিজ্ঞাসা হয়েছে, সেটাও অধ্যাপক কাজ কেমন হচ্ছে সেটাও পাবলিক প্রোগ্রামে দেখা হয়েছে। আমি একেবারে ডেট ধরে বলতে পারি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রোগ্রাম জি। উদ্বোধনের পরে আমরা সকলে একটু চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। অধ্যাপক ইউনূস আমাকে জিজ্ঞাসা করলো, রিয়াজ কাজ কেমন হচ্ছে, কাজ হচ্ছে তো, এই হচ্ছে ওনার জিজ্ঞাসা। স্যার এই সুপারিশগুলোর ভবিষ্যৎ কি? রাজনৈতিক দলগুলো ধরেন বিএনপি যে 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে, তার ভিতরে আপনাদের এই সুপারিশের অনেকগুলোই রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলি, সরকার প্রধানের মেয়াদ বলি, 2 দফার বেশি সেগুলো আছে। ফলে আপনি কতটা আশাবাদী? পলিটিক্যাল পার্টিগুলোকে কতখানি আন্তরিক মনে হচ্ছে এবার? আমার কাছে যথেষ্ট আন্তরিক মনে হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণটা আপনাকে বলি। প্রথম উদাহরণ, আমরা যখন অনুরোধ করলাম লিখিতভাবে দিতে, তারা কিন্তু লিখিতভাবে দিয়েছেন এবং সুচিন্তিত মতামত দিয়েছেন। দু চারটা ক্ষেত্রে হয়তো তাড়াহুড়া করেছে, কয়েকটা দল করতেই পারে তাদের সময়ের অভাবে। অধিকাংশ দলের প্রস্তাবের মধ্যে সুস্পষ্টভাবে তাদের প্রস্তাবগুলো আছে। তারা বলছেন যে এটা করেন, এইটা করেন। কেউ কেউ অনুচ্ছেদ ধরে ধরে বলেছে এইটা থাকবে, এটা থাকবে না, এটা এইভাবে লিখুন, এইভাবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে অত্যন্ত গুরুত্ব ওন দিয়ে করে। ওন করছেন, গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। আপনি একটু আগে বললেন না যে আপনার ওই অনুষ্ঠানে একজন বিএনপি নেতা জি। বলেছে যে জিনিসগুলি তো ভালো, এখন রেখে দিতে হবে। এখন প্রক্রিয়াটা হচ্ছে যে সকলে মিলে যদি প্রধান রাজনৈতিক দলগুলো, সকল রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসেন যে এইগুলো আমরা করতে পারবো, সবই পারা যাবে, সব পারা গেলে আমরা খুশি হব, কিন্তু সব পারা যাবে না। যদি না পারা যায়, কোনগুলি পারা যাবে আসেন ঐকমত্যে আসি, প্রক্রিয়াও বেরিয়ে যাবে একটা প্রক্রিয়া। আমরা মানে রাজনৈতিক মানে দলগুলি আপনি প্রক্রিয়া, আশাবাদী? আমি আশাবাদী। জি স্যার, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনার। প্রফেসর আলী রিয়াজ যেরকম আশাবাদী একটা সঠিক সংস্কার করে বাংলাদেশ অন ট্র্যাকে থাকুক, বাংলাদেশ তার সঠিক পথে হাঁটুক এবং যে পথ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে দেখিয়েছিল সেই পথে থাকুক, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই।